দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 মিনিটে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। রাজপথের সাহসী উপস্থিতি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের কারণে তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক ছাত্রনেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন, সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশের দাবিতে দীর্ঘদিন ধরে ছিলেন সোচ্চার। 24-এর ঐতিহাসিক জুলাই গণ আন্দোলন ও ছাত্র জনতার বিভিন্ন কর্মসূচিতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তিনি তরুণদের মনে আস্থার জায়গা তৈরি করেছেন। আবাসন সংকট, গেস্টরুম সংস্কৃতি, ক্যান্টিনের সমস্যা এবং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে তার সক্রিয় ভূমিকা তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় একটি নিরাপদ, সুস্থ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাজপথের আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্ব ভবিষ্যতের ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব রাখতে পারবেন? এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই আজকের দ্য হট সিটে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তরুণ প্রজন্মের সাহসী ছাত্রনেতা আবিদুল ইসলাম খান। দর্শক, আমাদের আজকের অতিথি আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। আপনি ডাকসু নির্বাচন করেছেন, শেষ পর্যন্ত ক্যাম্পাস নিয়ে আপনার যে স্বপ্ন ছিল, নিশ্চয়ই আপনার দল এখন ক্ষমতায়, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন বা আপনারা কাজ করছেন। ডাকসুই কি কাজ করছে, পাশাপাশি ছাত্রদল এই ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী বা শিক্ষকদের জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? দেখেন, বিগত সময়ে আপনাকে শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। 21 দীপ্ত টেলিভিশনের যারা দর্শক শ্রোতা আছে সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো শুরুতেই যদি আমি বলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে রাজনৈতিক যে অপসংস্কৃতির শিকার আমরা হয়েছি, আমি যে শিকার হয়েছি, সেটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা ছাত্র রাজনীতির আমি নিজে খুঁজে নিয়েছি যে না, এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের করতে হবে এই প্রতিষ্ঠানকে। একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে গণরুম গেস্টরুম কালচারের শিকার হয়ে রাত 12টা 1টা 2টা 3টা 4টা ফার্স্টের ম্যাক্সিমাম সময় তাদের বাহিরে কাটাতে হয়। ক্যাম্পাস চেনানোর জন্য তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। নানান ধরনেরভাবে তাকে গেস্টরুমে নির্যাতন নিপীড়ন করা হয় যদি যথাযথভাবে তাদের কথা না শোনা হয়। তো ছাত্রলীগের ওই কালচারকে ঘৃণা করে বিশ্ববিদ্যালয়ে 6 মাস পরে যখন হলে উঠছি, আমি যে পরিস্থিতির শিকার হয়েছি, আমার রাজনীতিতে আসার কথা ছিল না কিংবা ওই মাইন্ডসেটটা ছিল না, কিন্তু পরিস্থিতি আমাকে এই রাজনীতির মাঠে নিয়ে আসছে। কেন আসছে? ওই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো মূলোৎপাটন করবার জন্য। সুতরাং আর 8-10 জনের রাজনীতিতে আসার যে একটা ঘটনা আছে, সুতরাং আমার রাজনীতিতে আসার ঘটনা টোটালি ডিফারেন্ট ছিল। কারণ আমি ওই রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে মূলোৎপাটন করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাজনীতিতে আসছি। এবং সে সময়ের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা ফ্যাসিস্টের চেয়ারকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা তাদের ছিল, আমি তাদেরকে খুঁজে নিয়েছি, বেছে নিয়েছি এবং রাজনীতিতে এসেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন গণরুম গেস্টরুমে নির্যাতিত হতো, নিপীড়িত হতো খবরগুলো যখন আসতো, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতার মসনদে ছিল, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে কলাভবন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রাস্তার প্রতিটা রাস্তায় আমাদের পায়ের ছাপ আছে যে আমরা শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। তো সেটার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের জন্য সরব থাকিনি, রাষ্ট্রের প্রশ্ন আমরা সরব ছিলাম। ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে এস্টাবলিশ করবার জন্য গোটা বাংলাদেশব্যাপী আমাদের চেষ্টা অব্যাহত ছিল। সেটার মধ্য দিয়ে একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতি মুক্তি পেল। মুক্তি পাওয়া পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব ছিল, আগে দখলদারিত্ব ছিল পেশি শক্তির মধ্য দিয়ে, 5 আগস্টের পরের দখলদারিত্ব শুরু হলো মিথ্যা ন্যারেটিভের মধ্য দিয়ে। 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, যেটা দিয়ে সূচনা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীর বেশে মবক্রেসি হয়েছিল ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।
যে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল লড়াই চালিয়ে গেল বিগত দীর্ঘ সময় ধরে, সেই ছাত্রদলকে 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীর বেশে ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার সহাবস্থান দিতে রাজি থাকলো না একটি সংগঠন। সেটার মধ্য দিয়ে কিন্তু ছাত্র রাজনীতিতে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল সেখানে ফাটলের সৃষ্টি হয়। সুতরাং আমাদেরকে যথাযথভাবে যেভাবে কাজ করার প্রয়োজন ছিল সেই কাজটুকু 5 আগস্টের পরে আমরা ক্যাম্পাসগুলোতে করতে পারিনি। বিভিন্নভাবে আমাদেরকে মবক্রেসির শিকার করা হয়েছে। আজকে দেখেন, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ভালো নাই। গতকালকে রামিসার যে ঘটনাটা ঘটেছে, আমি কালকে সারাদিন আসলে নেটে ছিলাম না, যার ফলশ্রুতিতে এটা আমার দৃষ্টিগোচর হয়নি। রাতে বাসায় যাওয়ার পর অনেকগুলো বিষয় আমার চোখে আসার পরে সত্যিকার অর্থে গতকালকে ধরেন আমি ক্যাম্পাসে প্রোগ্রাম করেছিলাম, শিক্ষার্থীদের সাথে বসেছিলাম, হাস্যোজ্জ্বল ছবি আমি পোস্ট দিয়েছিলাম। কিন্তু বাসায় যাওয়ার পরে যখন আমি এই পরিস্থিতিটা দেখলাম, সাথে সাথে গিয়ে আমি কিন্তু আমার ছবিগুলোকে অনলিমি করে দিয়েছি। আসলে আমরা কিন্তু কেউ ভালো নাই। রামিসার এই ঘটনাটা কিন্তু প্রথম ঘটনাটা, এই ঘটনাগুলো এর পূর্বেও ঘটেছে। দেখেন 5 আগস্টের পরে এটার বৃদ্ধি কোথা থেকে পেল? 5 আগস্টের পরে প্রতিটা ক্যাম্পাসে নারীদের প্রতি ঘৃণা চর্চা শুরু হয়েছে। নারীদেরকে বের হতে দেওয়া হয়নি, নারীদেরকে কোনো কার্যক্রমে প্রকাশ্যে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। নারীদেরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে ওপেনলি অশ্লীলতা চর্চা হয়েছে। একদম রিয়েল আইডি দিয়ে নারীকে শুধুমাত্র ছাত্রদলের মিছিল কেন করলো, ছাত্রদলের পোস্টার কেন টানানো হলো, ওই নারীর সম্পর্কে যা যা বলা প্রয়োজন, একটা নারীকে যা বলার পর আর কিচ্ছু অবশিষ্ট থাকে না, এই নোংরামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে চর্চা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে ডাকসুর একটা প্রতিনিধি দল, আপনি জানেন, যারা চায়না সফরে আছে, উম্মে সালমা একটা মেয়ে আছে, ওই মেয়ে একজন পাকিস্তানি নারীর সাথে দাঁড়িয়ে ছবি দিয়েছে। সেই ছবিতে আমি দেখতে পেলাম এই টকশোতে আসার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিলে সালাউদ্দিন আম্মার সেখানে কমেন্ট করেছে, আমার জন্য নিয়ে এসো। ওই নারীর কমেন্টে, ওর পোস্টের ওই নারীর ছবির কমেন্টে গিয়ে বলতেছে আমার জন্য নিয়ে আসো। মনে হচ্ছে নারীটা তার জন্য পণ্যটা তার জন্য নিয়ে আসবে। এবং তার ওই কমেন্টে প্রায় 1000 খানেক হাহা রিয়েক্ট করছে। তার মানে ওই সার্কেলের মানুষগুলো তার এই কমেন্টটাকে কি উদযাপন করছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। এগুলোই তো ধর্ষণের মানসিকতা জন্ম দিচ্ছে, এগুলোই তো অনাচারের মানসিকতা জন্ম দিচ্ছে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত নারীদের সম্পর্কে প্রকাশ্যে ফেসবুকে, অনলাইনে, বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে নারীদেরকে এক প্রকার হচ্ছে আপনার পণ্যে উপস্থাপিত করা হয়েছে। এবং যত ধরনের নোংরা চর্চা প্রয়োজন সেটা দায়িত্বশীল জায়গা থেকে একের পর এক হয়েছে। আজকে সালাউদ্দিন আম্মাররা ধর্ষণ নিয়ে একদম অনেক বুক ফুলিয়ে বক্তৃতা রাখে, সরকারকে নামাই ফেলতে চায়। কিন্তু এই সালাউদ্দিন আম্মাররা, এদের মানসিকতা সম্পন্ন মানুষগুলো এই যে প্রকাশ্যে একজন নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে এবং তাদের বন্ধু বান্ধবরা ওইখানে গিয়ে হাহার একটের মধ্য দিয়ে পৈশাচিক আনন্দ পায়, আবার এরাই ধর্ষণের বিচার চায়। অথচ ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে এদেরই মন মানসিকতাগুলোর কারণেই, অথচ এরা ইসলামের ধারক এবং বাহক। সুতরাং আপনি যখন প্রশ্ন করছেন যে ঘটনাগুলো কিভাবে হচ্ছে 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে কী পরিস্থিতি হয়েছে, এগুলোর ইম্প্যাক্ট কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, আজকে বাংলাদেশ ভালো নাই। আজকে রামিসার তো কোনো দোষ ছিল না, রামিসার তো কোনো শত্রু থাকারও কথা ছিল না। সে শত্রুতা বোঝে না, সে ভালোবাসা বোঝে, বন্ধু বোঝে, তার কোনো অপরাধ নাই। তার পাশের মানুষের বাসার প্রতিবেশী কোনোভাবেই তার সাথে শত্রুতা থাকার কথা না। আজকে সেই কিন্তু আমি বলতে চাই, একটা ঘটনা যখন ঘটে যায়, রাষ্ট্রের তখন যে দায়িত্ব আছে, আমাদের তো রাষ্ট্র তো একদিনের রাষ্ট্র না, স্বাধীনতার পরেও তো আমরা 50 বছর পার করে ফেলেছি। কিন্তু আমরা যেটা সবসময় দেখি যে বিচারহীনতার সংস্কৃতি। আপনি বিগত যে সরকারগুলো ছিল তাদেরকে দেখেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে যার আজ পর্যন্ত, আপনি নারায়ণগঞ্জের যে 7 মার্ডার, তার আজ পর্যন্ত ফাইনালি যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং রায় হয়েছে, কিন্তু সেটা এক্সিকিউট হয়নি। আমরা যে বিচারহীনতা সংস্কৃতির মধ্য দিয়ে যাচ্ছি, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। দেখেন, আপনি যে কথাটা বলছেন, দেখেন গতকালকে একজন মাদ্রাসার স্টুডেন্ট, তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে এবং তার হচ্ছে যে বায়ুপথে আঘাতের চিহ্ন ছিল। গতকালকের ঘটনা আমি যতটুকু জানি, রামিসার ঘটনা ঘটলো, তারপর হচ্ছে ইন্টারিম সরকারের আমলে আসিয়ার ঘটনা ঘটলো, তারপর হচ্ছে মাদ্রাসার একজন মেয়ে, তার ভাই তাকে, মাদ্রাসার একজন মেয়ে কয়দিন আগে একজন ইমাম গ্রেফতার হলো ধর্ষণের ঘটনায়, যদিও এখনো পর্যন্ত একটু আগে চট্টগ্রামে ঘটনা ঘটেছে। এরপরে ভাই বোনকে ধর্ষণ করেছে,
অথচ ওই তারপর হচ্ছে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ডিএনএ টেস্টে। ভাই ধরা পড়ার পরে ইমাম এখন পাগল প্রায় পরিস্থিতিতে আছে। কদিন আগে দেখলাম বাবার কাছে মেয়ে নিরাপদ না, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে একদিনে ঘটে নাই, একের পর এক ঘটে গিয়েছে। আজকে আসিয়ার বিচারটা যদি দ্রুততার সাথে যদি দৃষ্টান্ত স্থাপন করা যেত, তাইলে হয়তো বা আজকে আপনার রামিসার এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এই যে রামিসার যে ঘটনাটা ঘটছে, এই রামিসার ঘটনা, আসিয়ারদের ঘটনা, তারপর হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদের যে বলৎকারের শিকার হচ্ছে, এই ঘটনাগুলো তো প্রকাশ্যে রাজপথে হচ্ছে না। এবং হচ্ছে এমন না যে পুলিশ ওই জায়গায় পাহারা দিয়ে এটাকে বন্ধ করার সুযোগ আলটিমেটলি নাই। কিন্তু এই ঘটনাগুলো আমাদের সমাজ যে পচে গিয়েছে, আমাদের নোংরা মন মানসিকতার যে চর্চা আমরা অনলাইনে অফলাইনে ওপেনলি করে যাচ্ছি, আমাদের ওগুলোর প্রতিফলন কিন্তু একের পর এক ঘটছে। আপনি জানেন, আপনি আজকে যে ধর্ষণ করে মারল হচ্ছে রামিসাকে, এ যে আসিয়ার ঘটনায় প্রতিবাদ করে নাই, তার নিশ্চয় থাকে আপনি জান পাওয়ার সম্ভাবনা আছে। আসিয়াকে যখন ধর্ষিত হয়েছে তখন সে প্রতিবাদ করতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু তার দ্বারাই আরেকটা ঘটনা ঘটলো। সুতরাং এই যে দৃষ্টান্ত স্থাপন করা, ঘটনা ঘটে যাওয়ার পরে দ্রুত বিচারের মধ্য দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করার প্রয়োজন, সেটা বিগত সময়ে সরকার সেটা করতে পারেনি। বেগম খালেদা জিয়া আমলে যখন এসিড নিক্ষেপের ঘটনাগুলো যখন মারাত্মক আকার ধারণ করেছিল, সে সময় কিন্তু দ্রুত বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার ফলে এটা কিন্তু একদম শূন্যের কোঠায় চলে আসছিল। সুতরাং গতকালকের যে ঘটনা ঘটেছে এবং পূর্বের যত ঘটনা ঘটেছে, এই ঘটনার আলোকে বর্তমান সরকার, গতকালকে আপনি দেখে থাকবেন, প্রশাসন কিন্তু নারায়ণগঞ্জের এক বিকাশের দোকান থেকে সাথে কিন্তু গ্রেফতার করেছে, তার ওয়াইফকে গ্রেফতার করেছে। এবং আজকে আইনমন্ত্রী নির্দেশ প্রদান করেছে 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য, দ্রুততার সাথে যেন দৃষ্টান্ত স্থাপন করবে বিচারের মধ্যে। কিন্তু ধর্ষক যখন নিজেই স্বীকার করেছে, তখন 7 দিনেই অনেক বেশি সময় আপনার কাছে মনে হয় না? দেখেন, আইনমন্ত্রী এটাও বলেছে যে হচ্ছে যে আপনার রামিসার বাবা যে আশঙ্কা করেছে, আশঙ্কাকে ভুল প্রমাণিত তিনি করবেন। এখন আপনি যে 7 দিনের কথা বলছেন, লেট হয়ে যাচ্ছে। আজকে মানে একটা প্রপার প্রক্রিয়া মেনটেন না করে যদি আপনি দ্রুততার সাথেই প্রপার প্রক্রিয়া মেনটেন না করেন, তাহলে দেখবেন আপনাদের মতো না, যারা বিচার চাচ্ছে, একটা মানুষ এই অংশটা নিয়ে কি রাজনীতি করতে চাচ্ছে, বিচার চাচ্ছে না, রাজনীতিটা করতে চাচ্ছে, তারাই আবার দেখবেন মানবাধিকার হরণ নিয়ে তারাই আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে ধর্ণা দিবে। সুতরাং সরকারের সদিচ্ছার কোনো কমতি এখনো পর্যন্ত, সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত আমি দেখছি না। দেখেন, এই ঘটনাগুলো নিয়ে রাজনীতি করার চাইতে সরকার দল আছে, বিরোধী দল আছে, প্রত্যেকের সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। সুতরাং শুধু সরকারকে ব্লেম দেওয়ার থেকে সরকারকে সময় দিয়ে সরকারকে সহযোগিতা করে এই ব্যাপারটা নিয়ে জিরো টলারেন্স নীতি সকলের পক্ষ থেকে অবলম্বন করা উচিত। আজকে সেটা ভবিষ্যতে আমাদের জেনারেশনের সাথে হতে পারে, এটা আমার বোনের সাথে হতে পারে। যার সাথে ঘটছে সে বুঝবে এটার বেদনাটা কি। একটা স্বাভাবিক মৃত্যু এতটা আঘাত করতে পারতো না। আজকে রামিসার বাবার যে আহাজারি, এই আহাজারি দেখার পর একটা মানুষ স্থিত থাকার কথা না। উনি কত দিন পরে মানসিকভাবে শান্তি পাবে এটার নিশ্চয়তা আলটিমেটলি নাই। উনি যতদিন বেঁচে থাকে, তার একজন মেয়ে, আপনি চিন্তা করতে পারেন, রামিসা তাকে ধর্ষণ, তার সাথে ধর্ষিত তো তাকে করলোই, করার পরে তার জবাই করে ফেলছে, তার শরীর থেকে লাশ আলাদা করে ফেলছে, করে সেটা আপনি হচ্ছে যে ওয়াশরুমে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, একটু চিন্তা করেন তো, তাকে যখন তার গলায় যখন এভাবে ছুরি দিয়ে তার শরীরটা যখন আলাদা করে ফেললো, তার পরিস্থিতিটা কোথায় ছিল? আজকে তার কি অপরাধ ছিল? তার তো কোনো অপরাধ ছিল, তার তো শত্রু থাকার কথা ছিল না। এই বাবা কিভাবে এটা বলবে, কোন থ্রোতে বলবে? সুতরাং এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, এটা নিয়ে এমন বিচার চাই যেটার পরে কোনোদিন আর কেউ এই ধরনের দুঃসাহস যেন করতে না পারে। বিগত সময়ে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, আমি চাই এই সরকার যেন সেই ব্যর্থতার পরিচয় না দেয়। তারা যেন যথাযথভাবে দ্রুত বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে অন্তত আমাদেরকে মানসিকভাবে শান্তি দেয়। আপনার এই জবাবের প্রেক্ষিতেই আমি প্রশ্নটি করতে চাই, যদি আইনের শাসন প্রতিষ্ঠা থাকতো রাষ্ট্রে, তাহলে কিন্তু আমাদের এগুলো নিয়ে অনেক চিন্তা করতে হতো না। আপনার সরকারের প্রতি যে আকাঙ্ক্ষা, ধরেন আপনার দল ক্ষমতায়, কিন্তু আপনি ছাত্র দলের রাজনীতি করেন, কোনো কারণে যদি এই বিচার প্রক্রিয়া দেরি হয়, তাহলে কি এই আবিদরাই সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? আবিদরাই কি সরকারকে স্লোগান দিয়ে বলতে পারবে যে রামিসার বিচার চাই, যদি না হয় তাহলে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? এই রাজনীতি, এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এই লেজুর বৃত্তিক জায়গা থেকে কি আবিদুলরা বের হয়ে আসবে? দেখেন, এই আবিদুলরা রাজনীতি এই জন্য করতে আসে নাই যে আমি
গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, সম্পদশালী হব, কিংবা আমি সরকারকে সার্ভ করলে আমি এটার মালিক হতে পারবো, এই টেন্ডেন্সিতে আবিদরা রাজনীতিতে আসে না। আবিদরা যেদিন রাজনীতিতে এসেছিল 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, অবশ্যই আপনারা জানেন সে সময় ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতিটা কীরকম ছিল। একটা বিরোধী দল করাটা ছিল হত্যাযোগ্য অপরাধ, এই পরিস্থিতি ছিল। এই পরিস্থিতি দাঁড়িয়ে আবিদরা 2016 সাল থেকে এ পর্যন্ত কোনো প্রক্রিয়াতে সেফ সাইডে থেকে রাজনীতিটা করেনি, সরাসরি ফেসিস্টকে ফেসিস্ট বলে রাজনীতি করেছে। আমার কাছে আজকে আমি আবিদ হয়েছি কিভাবে, একটা সংগঠনকে ওন করে, একটা সংগঠনকে ভিতরে থেকে একটা সংগঠনকে সার্ভ করে আবিদ রাজনীতিবিদ হয়েছে। এবং আমি ওই সংগঠন, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ওই জায়গাটাতে ছিলাম। সুতরাং আমরা শুধুমাত্র সংগঠনের স্বার্থে বেড়ে উঠিনি, আমরা একটা রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টে, রাষ্ট্রের প্রশ্নে আমরা বেড়ে উঠেছি। আমাদের কাছে আগে রাষ্ট্র, তারপরে সংগঠন, আমরা সেটাকে ওন করি, এটা আমরা রাজপথ থেকে শিখে এসেছি। এখন এই যে দেখেন হচ্ছে যে আপনি বললেন যে এটা আমরা বিচার চাইবো কিনা, দেখেন রামিস স্যার এই ঘটনা আজকে সরকারের আইনের শাসনের কথা বলছেন। আজকে দেখেন নির্বাচনে সরকার গঠিত হওয়ার পরে এই যে বিএনপি এই যে বিগত 17 বছর লড়াই করেছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে অসংখ্য অপপ্রচারের শিকার হয়েছে, এবং এই জাতীয় নির্বাচনের আগে চরম যেই পেজগুলো আপনি চিনে থাকবেন, যে পেজ কিংবা যে আইডিগুলো আমরা যখন আহত হতাম তখন আমাদেরকে নিয়ে লিখে সিম্পাথি গেইন করে যে মানে অডিয়েন্স গ্যাদার করতো, সকল ধরনের অডিয়েন্সকে পেজগুলোতে আনতো। 5 আগস্টের পরে ওই পেজ থেকে আমাদের বিরুদ্ধে দুর্নাম ছড়িয়েছে। আমাদের পেজে পরিকল্পিত বা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের চরিত্র হরণ করার অপচেষ্টা করা হয়েছে, বা এই নির্বাচনের আগে দেদারসে এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এই অপপ্রচারকে মোকাবেলা করে আমরা রাষ্ট্রের দায়িত্বে এসেছি। এই যে বিগত 17 বছর এই বাংলাদেশের যে একটা ভঙ্গুর পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে, এই যে বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী, বিগত সময়ে ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী আদর্শের ছাড়া, আওয়ামীকে তো ধর্ম হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, একটা পুলিশ নিয়োগ হয়েছে, একটা সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হইতে পারছে। গত 17 বছরের সকল অন্যায় অত্যাচার অবিচার করে রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে বিএনপি ভঙ্গুর অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিছে। বিগত সময়ের সকল অন্যায়ের রেজাল্টগুলো এখন আসা শুরু করেছে। আপনি দেখেন এখন যে সরকার ক্ষমতায় গ্রহণ করার পরে তেলের সংকট সৃষ্টি হয়েছে, যেটা শুধু বাংলাদেশে না, এটা বৈশ্বিক সংকট ছিল, কিন্তু বিরোধী দল সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে এবং সরকারকে বিভিন্ন দায় দেওয়ার চেষ্টা করেছে, যেটা উচিত হয়নি। শুরু হয়েছে এই সংকট দিয়ে। এরপরে হামের যে টিকা, এই যে হাম যেটা এসেছে, এটা তো এই সরকার এটার সাথে সম্পৃক্ত না। ইন্টারিমের আমি শেষ করতে চাই ইন্টারিমের আমলে প্রায় 10 বার ইউনিসেফ সরকারকে সচেতন করেছে হাম সম্পর্কে, এটা তারা দায়িত্ব জ্ঞানহীন তার পরিচয় দিয়েছে। এই যে সংকটগুলো শুরু হয়েছে, এই যে ধর্ষণের, আজকে আসিয়ার বিচারটা যথাযথভাবে দৃষ্টান্ত হয় নাই, এই যে তারা ইন্টারিম কিংবা আগের সরকার এগুলো যে তার যে ব্যর্থতা, এই ব্যর্থতার রেজাল্টগুলো এখন পাবলিশড হওয়া ধীরে ধীরে শুরু করেছে। কিন্তু দায়িত্বে আছে বিএনপি, এজন্য বিএনপির কে নিয়ে রাজনীতিটা করা যাচ্ছে। এখন যারা এটা নিয়ে রাজনীতি করতে চায় কিংবা সরকারকে দায় দিতে চায়, তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান না, তাদের উদ্দেশ্য তারা রাজনীতি করতে চায়। কিন্তু আমরা এই সংকটগুলো নিয়ে কথা বলবো, আমরা রাজনীতি না করে যেগুলো আমাদের ম্যান্ডেটরি বিষয়, আমরা রাষ্ট্রের বিষয়, এগুলোকে সদিচ্ছার সাথে আমরা ঐক্যবদ্ধ। যে কোনো সংকট তৈরি হলে সেটা না রাজনীতি করা হয় বা সরকারি দল বিরোধী দল একে অপরকে দোষারোপ করেন। এই অনুষ্ঠানেই ডাকসুর জিএস যিনি ফরহাদ হোসেন উনি এসেছিলেন, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম বট আইডির বিষয়ে, যা আপনাদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে অনেকগুলো বট আইডি বা বিভিন্ন পেজ থেকে আপনারা ছাত্রদলকে সরাসরি বুলিং করেন। আমি তাকে এই কথাও দিয়েছিলাম যে ছাত্রদলের কোনো নেতা আসলে তাকে আমরা জিজ্ঞাসা করব। উনি উত্তর দিয়েছিলেন যে এখানে শুধু তাদের দায় না, ছাত্রদলেরও দায় আছে। ছাত্রদলও কি একইভাবে বট আইডি এবং বট পেজ ব্যবহার করে কিনা আবিদুল ইসলাম খান? দেখেন 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হাসিনাকে উৎখাত করা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে ছাত্রদল দমন করবার জন্য, ছাত্রদলকে প্রতিহত করবার জন্য রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্রদলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর মেশিন বসানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং সেটা কোথা থেকে হয়েছে? চ্যানেল 24-এর রিপোর্ট টকশো অবশ্যই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। সেদিন আমি প্রকাশ্যেই প্রমাণসহ কোন হল থেকে কারা এটার সাথে জড়িত এবং তাদের ফোন থেকে স্ক্রিন ভিডিও নিয়ে এসে আমি জাতির সামনে উপস্থাপন করেছি, যেটা এখনো পর্যন্ত স্বয়ং শিবিরও সেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি এবং সাদিক কায়েম টকশোতে বসেও সেটা অস্বীকার করে যায়নি। সুতরাং এই যে দেখেন সূর্য সেন হলে বসে ফয়সাল, 71 হলে বসে শিবির নেতা
হাসান আল বান্না, আরেকটা ছেলে আছে 18-19 সেশনের মোস্ট প্রবাবলি আহমেদ জুবায়ের, বিশ্ববিদ্যালয়ের এর আগে মনে হয় প্রচার সেলের দায়িত্বে সে ছিল। এই তিনজন সরাসরি জড়িত থেকে ছাত্র দলের বিরুদ্ধে কিংবা আমাদের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার প্রয়োজন সেটা আর ছড়িয়ে গিয়েছে। এখন আমি যখন প্রতিকার চাচ্ছি, প্রতিকার পাচ্ছি না, যেই অপপ্রচার ঠেকানোর জন্য কোনো মানে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই, তো সেখানে আপনি যখন অপপ্রচারের দেদারসে আপনি করে যাবেন এবং সেগুলোকে যখন আপনি জাস্টিফাই করে যাবেন, তখন কিছু কিছু ঘটনা আপনি যেভাবে ঘটাচ্ছেন আরেকটা পাশ থেকে ঘটবে না, সেটা নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? আরেকটা কথা, আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেটা তো প্রমাণিত। এখন আপনার কাজগুলোকে হালাল করবার জন্য আপনি আমার নামে আইডি খুলে আবার আপনার নামে আপনি বদনাম ছড়াবেন কিনা তারও তো নিশ্চয়তা নেই। সুতরাং যে ঘটনাগুলো 5 আগস্টের পরে অপপ্রচারের রাজনীতি ঘটে গেছে, হে ব্যক্তি আমার নামে একসাথে 4000 পেজ থেকে ছাড়ানো হয়েছে। মানে আয়াতুল্লাহ আলী খামেনি উনি মৃত্যুর পরে ওনার একটা বয়ান, ওনার সম্পর্কে নাকি আমি একটা বয়ান করেছি, একসাথে 4000 পেজ থেকে ছড়া হয়েছে। 71 টেলিভিশন রিপোর্ট করেছে সেটা নিয়ে, অথচ সেটার আমি ধারে কাছেই নাই। সুতরাং এই ডাকসু নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যা বলি না, আমি যা করি না, আপনি দেখেন মানে অনেয়ারে বলতে এটা কোনো লজ্জারও কিছু নাই। দেখবেন আমি ক্রস চেক করছি, ধরেন আপনার হচ্ছে যে বিউপির স্টুডেন্ট, আরও কয়েক জায়গার স্টুডেন্টের সাথে আমি বসলাম, একদম খোলামেলা বসলাম, একদম জেনারেল স্টুডেন্ট, আমার স্টুডেন্টেরা। তখন আমি বললাম যে আসলে তোমাদের কী মনে হয়, যেমন আমাদের নামে নেগেটিভ ছড়ানো হয়, আমরা নেশা নারী থেকে শুরু করে এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, হ্যান ত্যান এই টাইপের নাকি, তোমাদের কি মনে হয়? মানে চিন্তা আশ্চর্য হয় যে আমি এখনো পর্যন্ত ধূমপান করি না, স্বাস্থ্যসম্মত কারণে আমি ধূমপানটা জীবনে আমি এখনো পর্যন্ত করি নাই, সেই আমাকে এত নিকৃষ্টভাবে সমাজ পর্যন্ত উপস্থাপন করা হয়েছে। আবার সেই পেজগুলো ডিউ ইনসাইডার, ডিউ ঢাবি কণ্ঠস্বর, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোটা ব্যবহার করে আমাদের সম্পর্কে এই ধরনের অপপ্রচার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়ানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো আমার সাথে এসে মিশে নাই, আমি কেমন সেটা তো আমার কাছ থেকে দেখে নাই। এখন এরা যে 24/7 আমাকে নিয়ে অপপ্রচার করছে, আমি তো সাদিক কেম কিংবা ফরহাদ কিংবা তাদের যে ফিগারগুলো আছে এগুলো নিয়ে তো আমাদের টেন্ডেন্সিতেও নাই যে আমরা এগুলো করে বেড়াবো তাদের সম্পর্কে। সুতরাং একটা পাশ থেকে যখন দেদারসে হচ্ছে, আরেকটা পাশ যখন এগুলো হচ্ছে না, অটোমেটিক্যালি যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই অপপ্রচারগুলোকে অনেকে বিশ্বাস করেছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের ইমেজকে সমাজে নষ্ট করা হয়েছে। আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যেই শোনেন, যখন এই পেজগুলো সম্পর্কে আমি যদি তাকে না চিনি, হুট করে তো তাকে ধরতে পারবো না। আরেক হচ্ছে যে ইন্টারিমের আমলে যে ভঙ্গুর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে তো বিচার পাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। কিন্তু বাংলাদেশ টাইমস সে তো অথেন্টিক একটা পোর্টাল, সেই পোর্টাল সরাসরি শিবিরের বোর্ড পেজ থেকে যেটা মিথ্যা প্রচারণা করা হয়েছে সেই ফটো কার্ড এরা ছেড়ে দিয়েছে আমার নামে, বাংলাদেশ টাইমস। পরবর্তীতে আমি জিডি করেছি, জিডি করার পরে বাংলাদেশ টাইমস যা করছে এটা তো সাংবাদিকতার নর্মসের মধ্যেই পড়ে না, উল্টা আরও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে প্রচার করছে বাংলাদেশ টাইমস। সে বিচার পায় নাই, সাংবাদিকতার সকল নর্মসকে ধ্বংস করে ফেলছে। আমি তো এই মুহূর্তটাতে আমি তো 10 জন প্রমিনেন্ট সাংবাদিককে এই অপসাংবাদিকতার বিরুদ্ধে লিখতে দেখি নাই। এখানেই আমার আফসোস, সবচেয়ে বড় আফসোস। সুতরাং আমি যেটা শিকার হয়েছি ওটার শিকার কিন্তু এখন প্রতিনিয়ত অনেকেই হচ্ছেন, অনেকেই আশ্চর্য হচ্ছেন, অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু এগুলোতে আমরা ইউজড হয়ে গেছি। তো এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি এবং মামলা করেছি, সেটার সুযোগ আসে নাই। বিগত সময়ে চ্যানেল 24-এ যে রিপোর্ট আমি উপস্থাপন করেছি, অথেন্টিক রিপোর্ট, বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা আবেদন জানিয়েছি, তারা তদন্ত কমিটি গঠন করেছে। আমরা অপেক্ষায় আছি তারা কি সিদ্ধান্ত নেয়। অবশ্যই এগুলোর বিচার বাংলাদেশের মাটিতে হবে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। বেঁচে থাকলে এগুলোর বিচার আমরা আদায় করব। আপনি তো শুধু ডাকসুর প্রার্থী নন, আপনি জাতীয় ছাত্র রাজনীতিরও এখন পরিচিত মুখ। ছাত্রদল এখন ক্যাম্পাস রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে আসলে কি ধরনের অবদান রাখতে পারে বা রাখছে? তারেক রহমান যেহেতু বলেছেন যে নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে চান, অনেকগুলো কার্ড নিয়ে এসেছেন যেগুলো প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করবে, সেখানে ছাত্রদল কি মেধাভিত্তিক বা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এই সরকারকে সহায়তা করতে পারছে, বা আপনাদের এরকম কোনো গবেষণা সেল বা কেউ কাজ করছে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বিপদে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বোচ্চ রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে, কখনোই রাষ্ট্রের প্রশ্নে বেইমানি করেনি এবং আপোষ করেনি।
সেই 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 24 পর্যন্ত বিগত সময়ে আমরা চাইলেও কিন্তু আমাদের পরিচয় গোপন করে আমরা কোথাও থাকতে পারিনি। আমরা যখন 20 জন 25 জন মিলে, যখন 15 জন মিলে যখন অবরোধের মিছিল করতাম, 2 মিনিট 1.5 মিনিট কিংবা সেকেন্ডে যদি আপনি ধরেন, তখন আমাদেরকে নিয়ে কিন্তু অনেক মকারি হতো, তামাশা হতো যে আমরা রাজপথে দাঁড়াতে পারি না। কিন্তু সেটা যে কতটা কঠিন ছিল সেটা আমরা জানতাম, যারা আমরা হাসিনার পতনের স্লোগান দিয়েছিলাম ওই মুহূর্তে। ওই 20 থেকে 25 জন ছেলে মেয়ে যে রাজপথে নেমে ফেস দফা এক দাবি, এক্ষুনি হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা স্লোগানগুলো দিয়েছে, এটাই সার্বভৌমত্ব রাখার অস্তিত্ব হিসেবে জানান দিয়েছিল ফ্যাসিস্ট এবং গোটা বিশ্বের কাছে। এবং এই ছেলে মেয়েগুলোই কিন্তু এই 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাঁড়িয়ে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, যেটা একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে আসলে ফ্যাসিস্ট হাসিনাকে স্বৈরাচার বলাটা একটা দুঃসাহস ছিল। আমরা তো ধরেই নিয়েছিলাম এই গণঅভ্যুত্থান যদি সফল না হতো, অন্যান্য যারা ফ্রন্টলাইনার ছিল, আন্তর্জাতিকভাবে যেহেতু তাদের একটা এস্টাবলিশমেন্ট ছিল, তারা হয়তো বা কোনো না কোনোভাবে একটা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেত, যাই ঘটুক না কেন। কিন্তু আমাদের হয়তো বা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সৌভাগ্যটুকু হয়তো বা আমাদের হইতো না। আমাদের লাশ তো দূরের কথা, আমাদের কোনো চিহ্নই পাওয়া যেত না। আর সামাজিক পরিবেশ যা করা হয়েছিল, পরিবার লাশটা আনতে যাবে সেই হিম্মত কোনো পরিবারের ফ্যাসিস্ট রাখে নাই। তো ওই দুঃসময়ে নেতৃত্ব দেওয়া সংগঠনটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি ইচ্ছা করলে, টাকা থাকলে আপনি ওয়েলফেয়ার রাজনীতির মধ্য দিয়ে অনেক ঘটনা আপনি ঘটিয়ে ফেলতে পারবেন, এগুলা টাকা হইলেই পারা যায়। কিন্তু বিগত সময়ের রাজপথের যে হিস্ট্রি, গোটা বাংলাদেশের ঢাকা শহরের যেদিক দিয়ে যাই, আমি দেখি যে এই জায়গায় তো আমি মিছিল করতাম হাসিনার বিরুদ্ধে। আপনি ঢাকা শহরের যে প্রান্তেই যাই, উত্তরা থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে এদিক দিয়ে এলিফ্যান্ট রোড থেকে শুরু করে সকল প্রান্তে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মিছিল করার ছাপগুলো এখন আমাদের চোখে আসে। এই রাস্তার এই পাশ দিয়ে আমরা মিছিল করছি। আপনি এই হিস্ট্রি তো আপনি নিজের পক্ষে নিতে পারবেন না। আপনি যদি রাজপথে না খান, এই হিস্ট্রি আপনি হাজার কোটি না, গোটা দুনিয়ার বিনিময়ে আপনি লিখতে পারবেন না কিংবা বানাতে পারবেন না। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল রাষ্ট্রের যখন যে পর্যায়ে যতটুকু সার্ভ করার দরকার ছিল সেটা করেছে। বিগত সময়ে তো আমরা পার্টি অফিস কেন্দ্রিক রাজনীতিটা করা আমাদের জন্য কঠিন ছিল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা ইনস্টিটিউশনের কি থাকে, ইনস্টিটিউশনের ভিতরে অসংখ্য অগণিত ছোট ছোট ইনস্টিটিউশন থাকে একটা ইনস্টিটিউশনে, তাই না? কিন্তু আমরা যে একটা ইনস্টিটিউশন করবার জন্য একটা স্থিতিশীল জায়গা প্রয়োজন, আন্দোলন সংগ্রামের বাইরে আমরা সেই জায়গায় শ্রম দিতে পারি নাই। আমাদের টার্গেটই ছিল আজকে এখানে হরতাল সফল করতে হবে, আজকে সেখানে অবরোধ করতে হবে, আমাদের অবস্থান জানান দিতে হবে। সেটাকে ব্যতি রেখে আমাদের যে বিভিন্ন সেলের মধ্যে দিয়ে একটা ইনস্টিটিউশন রূপদান করা, সেই সুযোগটা কিন্তু আমাদের হয়ে ওঠে। এখন কি আপনারা ভাবছেন গবেষণা বা ওয়েলফেয়ার পলিটিক্স এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন কিনা? ওয়েলফেয়ারের পলিটিক্স চিন্তা করার কি আছে? সেটা তো আমাদের অংশই, সেটা আমরা করব, আমরা করে যাব, আমরা গোছাচ্ছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের বিগত দীর্ঘ সময়ের এত রক্ত, এত শ্রম ঘাম, এগুলোকে যথাযথভাবে সুশৃঙ্খল পর্যায়ে এনে প্রত্যেকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় এখন আসছে। শুধুমাত্র এখন সংগঠনে প্রেসিডেন্ট সেক্রেটারি ফাংশন করবে না, সংগঠনের যে সর্বশেষ সদস্যটা পর্যন্ত আছে সেই সদস্য পর্যন্ত প্রেসিডেন্ট সেক্রেটারির চেয়ে বেশি ভূমিকা রাখতে হবে সংগঠনে। সুতরাং আমরা এই জিনিসটাকেই ওন করি, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। আমাদের কথা হচ্ছে যে রাজনীতিটা আপনি অন্য সংগঠন আপনি দেখাতে পারবেন না, যারা ফ্যাসিস্ট হাসিনাকে ঘৃণা করে হাসিনার বিরুদ্ধে রাজনীতিটা করেছে, হাসিনার আমলে হাসিনার সুবিধা নিয়েছে, যখন সুযোগ পেয়েছে তখন পল্টি নিয়ে আরেকটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ওই হাসিনার গেস্টরুম, গণরুম, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে একটি সুন্দর ফেয়ার অ্যান্ড প্রিন্সিপাল পলিটিক্যাল কালচারকে এস্টাবলিশ করবার জন্য আমরা এই ছাত্রদলের রাজনীতিতে এসেছি। সুতরাং যে রাজনীতিকে ঘৃণা করে আমি রাজনীতিতে এসেছি, সুতরাং আমার কাছে অবশ্যই এজেন্ডা আছে যে এটার বিপরীতে আমি কোন রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ছাত্র রাজনীতিটা উপহার দিতে পারবো, সেটা আমরাই ভালো জানি এবং আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা। একদিকে আমার স্টুডেন্টরা যেমন পড়ার টেবিলে থাকবে, রাষ্ট্রের প্রশ্নে আমার ছেলেমেয়েরা অস্ত্র ধরতেও দ্বিধাবোধ করবে না। আমরা সংগঠন এবং রাজনীতিকে ওই জায়গাটাতে নিয়ে যেতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের ভালো স্টুডেন্ট যারা আছে, যারা রাজনীতিকে ঘৃণা করে বিগত সময়ে দূরে থাকতে চেয়েছে, কারণ বিগত সময়ে তো ভালো রাজনীতিরা দেখে নাই। যদি রাজনীতি করাটা একটা হচ্ছে যে খারাপ একটা ট্রেন্ড হয়ে গেছে, সেখান থেকে বের করে এনে ভালো স্টুডেন্টরা কিংবা ক্লাসের মেধাবীরা
মানে ফার্স্ট সেকেন্ড থার্ডরা সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও তাদের পরামর্শ যেন রাজনীতিতে থাকে সেই ব্যবস্থা করার উদ্যোগও আমরা নিচ্ছি। তার মানে এতদিন তাদের মালিকানা রাজনীতিতে থাকবে। এতদিন রাজপথে থাকলেও যেহেতু আপনারা এখন সরকার এবং নতুন করে সুযোগ পেয়েছেন, আপনারা ছাত্রদলকে ঢেলে সাজাতে চান দেশ ও রাষ্ট্রের কল্যাণে, সেই বিষয়টি আপনি উল্লেখ করেছেন। জুলাইয়ের যখন আন্দোলন চলছিল, যে বিষয়টিতে আমি হয়তো এই প্রশ্নটি অনেকবার অনেকজনকেই করেছি, আপনাকেও করতে চাই, সবাই এক ছিলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে যারা ছিলেন প্রত্যেকেই এক ছিলেন। এখন এই ক্ষমতার স্বাদ নিতে গিয়ে কি আপনাদের ভেতরে নিজেদের মধ্যেই শত্রুতা তৈরি হলো? একসময় তো ছাত্রদল, ছাত্র শিবির, আদার যে সংগঠনগুলো আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা রাজপথে ছিলেন, কিন্তু এখন এই কাঁধগুলো কিভাবে আলাদা আলাদা? ভাই তাহলে হচ্ছে যে আপনি তো আমাকে কোশ্চেন করছেন, তাহলে আমি আপনাকে কোশ্চেন করি যে ভাই এটার সূচনাটা কোথা থেকে হইল? এটার উত্তর আমিই দিচ্ছি। যদি আপনি দ্বিমত থাকে আপনি ওপেনলি আমাকে বলতে পারেন, আমি রাজি আছি। আপনি আমাকে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন মবের মধ্য দিয়ে ছাত্রলীগ যা ছাত্রদল তা এই ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা কি শিবির করে নাই? এবং এই এটা কি আমাদের পক্ষ থেকে এটা হয়েছে? আমরা শিবিরের বিরুদ্ধে লেখালেখি করছি? আমরা শিবিরকে হলে থাকতে পারবে না এই ধরনের উদ্যোগকে আমরা নিছি? 5 আগস্টের পরে বিকেল থেকে শিবির হলে আধিপত্য শুরু করছে সাধারণ শিক্ষার্থীর নামে। এরপরে আমাদের ছেলে মেয়ে যেগুলো আছে, এমনও ছেলে আছে যার গায়ে যৌ হলে হাত তুলছে, জসিমউদ্দিন হলে ছেলে মেয়েদেরকে উঠতে দেয় নাই। এই সূচনাটা কে করছে? দখলদারিত্ব শিবির সূচনা করেছে। এবার আপনি যদি আমার ছাত্রদল থেকে সূচনা কোনো দেখে থাকেন যে ছাত্র রাজনীতির ফাটল সৃষ্টি করবার জন্য আমরা ছাত্রদল হিসেবে কিছু সূচনা করছি, আপনি ওপেন ইয়ারে আপনি আমাকে বলতে পারেন, আমি শোনার জন্য প্রস্তুত আছি, এবং ভুল করলে আমি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আমাকে বলেন আমার অপরাধ কি ছিল। নিশ্চয়ই এরপরে যদি ছাত্র শিবিরের কাউকে আবার পাই তাহলে আপনার এই প্রস্তাব আমি তার কাছে পৌঁছে দেব। আমি তো তাদের হয়ে উত্তর দিতে সূচনা পারবো ওই না। জায়গা থেকে হয়েছে, বিষ বাষ্প তারা ছড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির যে ঐক্য সৃষ্টি করার সুযোগ থাকতো, ক্যাম্পাসে যে ক্ষমতার চর্চার ফ্যাশন থেকে বেরিয়ে রাজনীতিটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যেত, কাদা ছোড়াছুড়ি। আরে ভাই আপনি আমাকে আঘাত করাটা ভালো, এই আঘাত সেরে যায়, এই আঘাতটা ট্রিটমেন্ট নিলে সেরে যায়, কিন্তু আমি যা না আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ, আমার সম্পর্কে আপনি মিথ্যা রটাবেন, আপনি আমার সম্পর্কে অপপ্রচার চালাবেন, ওইটা ওই হামলার থেকেও 1000 কোটি গুণ বেশি ভয়ঙ্কর। সুতরাং কে সূচনা করেছে? এটা শিবির সূচনা করেছে। এটা আমি আপনাকে ওপেনলি বললাম। আপনার অনেক অভিজ্ঞতা আছে রাজনীতি সম্পর্কে, আপনার সাথে একটু আগে আমি যতটুকু কথা বলেছি, যদি থাকতো অবশ্যই আপনি আমাকে ছাড়তেন না, অবশ্যই বলতেন যে আপনারা এটা করেছেন, আমাদের দোষ আপনি খুঁজে পাবেন না। সাম্প্রতিক সাথে বলতে পারি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার পরবর্তীতে আমি যেটা আপনাকে বলেছি ওইটাই রিপিট করলাম, যে ছাত্র শিবিরের কেউ যদি এখানে আসে আপনার সেম প্রশ্নগুলো আমি তাকে করবো এবং নিশ্চয়ই তার কাছ থেকে উত্তরও পাবো। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন যে ছাত্র সংগঠন দায়িত্বে থাকে বা যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে সবকিছু করতে চায়, এই দায় যেমন শিবিরের উপরেও আছে তেমনি ছাত্র দলের উপরেও রয়েছে। এই কারণে বলছি যে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ নিয়ে যে বিষয়গুলো হচ্ছে, যে দলীয় ভিসির কথা বলা হচ্ছে, ডুয়েটে দেখেছেন যে ভিসি এখন পর্যন্ত ঢুকতেই পারেননি। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছে, বুয়েটে যাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কোনো বিভাগের চেয়ারম্যানও ছিলেন না বা জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে, সংবাদপত্রে দেখেছি। এই বিষয়গুলো নিয়ে কি ছাত্রদলের কোনো মাথা ব্যথা রয়েছে? দেখেন, সরকার একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকার কাকে চুজ করবে এটা সরকারের বিষয়। সরকার ছাত্রদলের কথায় কিংবা আমার কথায় ভিসি নিয়োগ করেনি। বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীর বেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে মবকৃষি করে নিজের পছন্দের ভিসি আনার মধ্য দিয়ে যেই মবের সূচনা হয়েছে, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তারা করেছে। যে ডুয়েটের ভিসির কথা বলছেন বহিরাগত, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন না, তিনিও তো বহিরাগত। আমাদের কথা এখানেই যে আপনি আপনার পরিচয় রাজনীতিটা করছেন না, আপনি সাধারণ শিক্ষার্থীর বেশে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য একের পর এক অপপ্রচার চালিয়ে রাজনীতি করে যাচ্ছেন। সেদিন ডুয়েটে কারা রাজনীতিটা করেছে? ছবি প্রকাশিত হয় নাই? শিবিরের নেতাকর্মী না, এরা শিবির নেতাকর্মীই তো ছিল, এগুলো তো ছবি প্রকাশিত হয়েছে, আমি নামটা ভুলে গেছি, আমার সেন্ট্রাল প্রেসিডেন্টও তো এটা নিয়ে পোস্ট দিয়েছে। সুতরাং এটা কারা করতেছে? এগুলো এটা তারাই করতেছে, এটা রাষ্ট্র অস্থিতিশীল, তারা প্রত্যেকটা বিষয় নিয়ে তারা রাজনীতি করতে চায়। সরকার গঠন হওয়ার পর থেকে সরকারকে ফেলে দিতে চায়। আরে ভাই 5 বছরের জন্য সংসদ গঠিত হয়েছে, এই সংসদ যদি ব্যর্থ হয় এটা কি বিএনপি ব্যর্থ হবে? এই রাষ্ট্র ব্যর্থ হবে, এই রাষ্ট্র ধ্বংসের পর্যায়ে যাবে। সামগ্রিকভাবে আমরা প্রত্যেকে ব্যর্থ হব, আমাদের প্রত্যেকের ক্ষতি হবে। কে চালাবে এই মুহূর্তে সরকার? এই সরকার পদত্যাগ করলো, কে চালাবে সরকার? জামাত ইসলামের আমি সরকার চালাবে?
দিয়ে দিই ওনাকে, ওনাকে বলেন উনি চালাবে কিনা, চাই কিনা উনি, জিজ্ঞেস করেন না, তাহলে আমরা দিয়ে দিই ওনাকে, উনি চালাক, সরকার দেখি উনি কিভাবে চালায়। একটা 17 বছরের শূন্যতা, এই 17 বছরের শূন্যতাকে কাটিয়ে সরকার চালাইতে হইলে আপনিও মজলুম ছিলেন, আমিও মজলুম ছিলাম, এখন আপনি জুলুমকারী হয়ে যাচ্ছেন আমার উপরে। এটা কি হয় নাকি? আপনারা ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করেন, সরকারকে সহযোগিতা করেন, এরপর যদি আপনি পারেন তাহলে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আপনি সরকারের ক্ষমতায় আপনি দায়িত্বে আসবেন, সে পর্যন্ত অপেক্ষা করেন না। এখনই অপপ্রচার করতে হবে, সরকার ফালাই দিতে হবে। এগুলো হচ্ছে উগ্রতা, এগুলো হচ্ছে রাষ্ট্র অস্থিতিশীলতা তৈরি করা। এরা রাষ্ট্রকে ততটুকু ভালোবাসে যতটুকুতে তার স্বার্থ আছে, যেখানে তার স্বার্থ নাই সেখানে সে বাংলাদেশকে স্বীকারই করতে চায় না। এভাবে তো রাজনীতি হয় না। কিন্তু বিএনপি এবং জামাত বা ছাত্রদল, ছাত্র শিবির, শফিউল আলম বাবু বা শফিকুল ইসলাম মাসুদরা যখন রাজনীতি করত, তাদের মধ্যে একটা ইন্টারনাল যোগাযোগ ছিল। এখন এই যে ধরেন শিবির ছাত্রদলকে দায় দেয়া এবং ছাত্রদল শিবিরকে দায় দেয়া, আপনাদের উচ্চ পর্যায়ে বা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে বা শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করার কোনো সুযোগ আছে, বা আপনারা আগ্রহী হয়ে তাদেরকে এটা বোঝানোর কোনো সুযোগ রয়েছে কিনা যে দেশ এবং দেশের উন্নয়নের স্বার্থে এই জাতীয় কার্যক্রম না করে আমরা একসাথে কাজ করতে পারি, এরকম কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে? এখন আপনি যখন 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে যখন আমার রাজনৈতিক ইতিহাসকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন, একের পর এক অপপ্রচার করেই যাচ্ছেন। একজন দেখেন শিবিরের বৈশিষ্ট্যটা দেখেন, একটা ছেলেকে দেখলে মনে হয় যে সাক্ষাৎ আসমান থেকে সে নেমে এসেছে, সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু তার ফোনটা নেন, তার ফোনটা নিয়ে আপনি চেক দেন, তার যে মেইন আইডিটা লগ ইন করা আছে এখান থেকে আপনি বের হয়ে যখন আপনি ঢুকবেন দেখবেন 7 থেকে 8টা আইডি, ছেলের আইডি, মেয়ের আইডি, ছেলেও মেয়ের আইডি চালায়। তো এই অপপ্রচারগুলো 5 আগস্টের পর থেকে এরা করে গিয়েছে, সূচনা করেছে। আগে তারা অনুতপ্ত হোক, আগের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার ঘোষণা তারা দেখ, আমরা তার জন্য রাজি আছি। কিন্তু আপনি সূচনা করেছেন, আগে আপনাকে ভুল স্বীকার করতে হবে। সেই ভুল স্বীকারের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ না, এরা হয়তো বা সামনে আর ভুল করবে না। এখন আপনি আমার কাছে এসে করবেন ভাই ঠিক আছে, আর ভুল করব না, ওইসে আমার সাথে এসে আপনি মিশা আরও যত ক্ষতি করা দরকার সেটা আপনি করবেন, সেই সুযোগ তো আমি দিব না। আগে জাতির কাছে ক্ষমা চান যে হ্যাঁ আমরা এই ভুলগুলো করেছি, এগুলো রাষ্ট্রের ক্ষতি হয়েছে, আমাদের ভিতরে ছাত্র রাজনীতির ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছে, এটাকে তাদেরকে প্রকাশ্যে ঘোষণা দেখ, তারা সেটা স্বীকার করুক। এর পরবর্তীতে রাষ্ট্রের জনগণকে সাক্ষী রেখে ঐক্যের পথে হাঁটার সুযোগ আছে। কিন্তু এর আগ পর্যন্ত তারা যেটা সূচনা করেছে, আপনি কিভাবে তাদের সাথে ঐক্য করতে যাবেন? আর আপনার সাথে মিশবে, আপনার প্রশংসা করবে, আপনি প্রেসিডেন্ট হয়ে আপনি আমার প্রশংসা করতেছেন, আপনি দায়িত্বশীল জায়গায় থেকে অন্য সংগঠনের আপনি আমার প্রশংসা করতেছেন, আবার পেছন দিয়ে গিয়ে বলতেছেন যদ্দূর প্রশংসা করছি তার চেয়ে বেশি দুর্নাম তোমরা চালাও, আমি তো ভালো আছি, তোমরা তোমাদের কাজ করো। এভাবে ভোটবাহিনীর নির্দেশদাতা হচ্ছে শিবিরের নেতারা। সুতরাং তাদের সাথে কিশোর ঐক্যের কথা আপনি বলতেছেন, আগে জাতির কাছে স্বীকার করো এবং মাফ চাক যে এই দীর্ঘ দুঃশাসনের পরে আমাদের যে উপলব্ধি ছিল, আমরা যে অনুতপ্ত ছিলাম, আমরা যে ঐক্যবদ্ধভাবে সামনে জুলুমকারী হব না, সেখান থেকে যে আমরা চুক্তিভঙ্গ করেছি, এই জাতির সাথে বেইমানি করেছি, রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে বেইমানি করেছি, সেটার জন্য আমরা অনুতপ্ত। আমরা সামনে অগ্রসর হতে চাই ঐক্যবদ্ধভাবে, আগে এটা তাদেরকে স্বীকার করতে হবে, এরপরে সেটার সুযোগ আছে। আবিদুল ইসলাম খান, অনেক আলোচনা অনেক দূর গড়িয়েছে। ডাকসু দায়িত্ব নেয়ার পরে নির্বাচন নিয়ে আপনারা সমালোচনা করেছেন, জাতীয় নির্বাচন নিয়েও সমালোচনা আছে। সমালোচনায় যেতে চাই না, ডাকসু দায়িত্ব নেয়ার পর যে সময় তারা পার করেছে, বেশ কিছু উদ্যোগ নিয়েছে বা বেশ কিছু কার্যক্রম আমরা দেখেছি। ধরেন আপনাদের সেন্ট্রাল মসজিদ সেটার সংস্কার, নতুন বাস রুট চালু করা, যে হেলথ সেন্টার ছিল সেখানে মাঠের জন্য একটা বরাদ্দ আনা, এই বিষয়গুলো আমরা গত পর্বে বা তার আগের পর্বেই জেনেছি যে এই আয়োজনগুলো তারা করেছে বা পত্রিকায়ও দেখেছি। এই বিষয়গুলোকে কি আপনারা পজিটিভলি দেখছেন কিনা, বা এগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে কিনা? দেখেন, এই ডাকসু নির্বাচন শুরু থেকে আমাদের সহযোগিতার কোনো কমতি ছিল না, কিন্তু ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে যে প্রশ্নগুলো উঠেছে সে প্রশ্নগুলো কিন্তু অবান্তর না, এগুলো সবাই আপনারা জানেন। প্রশ্নগুলো উঠেছে এবং পূর্বের রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, বিসিএফের অবরুদ্ধ করা, মিছিল করা, নানা ধরনের সংঘাতে জড়ানো, আমরা দায়িত্বশীলভাবে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি রাষ্ট্রের স্বার্থে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি আমরা এই অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর দিয়েছি। ব্যালট পেপার নীলক্ষেতে উন্মুক্ত অবস্থায় পাওয়া যাওয়া, এটা কি কোনো নর্মাল কাহিনী হিসেবে আপনি চিন্তা করতে পারতেছেন? ডাকসু নির্বাচনের আগে একদিন আগে নীলক্ষেতে উন্মুক্ত অবস্থায়, অনিরাপদ অবস্থায় ব্যালট পেপার ছাপানো, আপনি কি চিন্তা করতে পারেন এটা? এবং এটা ডাকসুর জিএস, সে জানতো। এবং এটা হচ্ছে যে আপনার ছাত্র শক্তির যে প্রার্থী ছিল সে আমাকে জানিয়েছে, সে তাকে ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করছে আপনি হচ্ছে যে এই ঘটনা যখন আমরা এটা পাবলিশ হওয়ার পর তাকে বলা হয়েছে এটা জানতে কিনা, হ্যাঁ জানছে। কিভাবে জানছে?
ডিজিএফআই এনএসআই তাদেরকে জানাইছে ওইখানে এটা নাকি হচ্ছে, তাদেরকে নাকি এটা জানাইছে। তার মানে এরা জানতো যে উন্মুক্ত অবস্থায় ওই জায়গাটাতে ছিল। এটা তো এই কাহিনী, এগুলো তো সত্য। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো অস্বীকার করেছে, না এখান থেকে ছাপানো হয় নাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর একসাথে বসে আমাদের সকল প্যানেলের ভিপি জিএসদেরকে বসায় কি বলছে জানেন? নীলক্ষেত থেকে জলজন্ত মানুষ বানানো যেতে পারে, কিন্তু ব্যালট আমরা বানাই নাই। যখন নিউজ 24 রিপোর্ট নিয়ে আসলো, সত্য উপস্থাপন করলো, তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি বলতেছে, সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলতেছে, নীলক্ষেতে ব্যালট ছাপানোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না। হ্যাঁ, আমিও বলছি নীলক্ষেতে ব্যালট ছাপানো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, কিন্তু আপনি যে নীলক্ষেতে ব্যালট ছাপাইছেন এটা যে আপনি অস্বীকার করলেন, লুকোচুরি করলেন আমাদের সাথে, ওই আপনার এই অপচেষ্টাটুকুই, এই দুষ্টামিটুকুই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। এবং আমরা বলেছি যে যারা নির্বাচনের ভোটার উপস্থিতি এবং ভোট কাস্টিং দুটার ভিতরে একটা বিশাল ব্যবধান ছিল, যেহেতু একজন প্রার্থী হিসেবে এবং চোখে পড়েছে, আমরা বলেছি যারা ভোট দিয়েছে তাদের সিগনেচারটা আপনারা প্রকাশ করেন। যদি সিগনেচার প্রকারে আইনে কোনো বাধ্যবাধকতা থাকে তাহলে যারা ভোট দিয়েছে তাদের নামগুলো প্রকাশ করে দিন। যদি তাও বাধ্যবাধকতা থাকে তাহলে যে কোনো একটা হলের 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেন, আমরা মিলিয়ে দেখি যে 1 ঘন্টা এখানে যেই কজন আসছে ভোট এই কয়টা আছে কিনা। কোনো জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন 1 বিন্দু পরিমাণ সহযোগিতা করে নাই। তাহলে আপনার যদি স্বচ্ছতা থাকতো, আপনার জবাব দিতে এত ভয় কিসের? তাই নয় কি? সুতরাং হাসিনাও বিগত সময় নির্বাচনের মধ্য দিয়ে, হাসিনাও তো নানান ধরনের উন্নয়ন করেছে, বাজেট নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে, নানান ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে, কিন্তু সে নির্বাচনের তো অবৈধ ছিল। সুতরাং ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যারা এসেছে, যে কাজগুলো করেছে, যারা আসতো তারাই তাদের কাজ হয়তোবা অব্যাহত রাখতো এবং কোনো সদিচ্ছার কোনো ত্রুটি থাকতো না। কিন্তু যে নির্বাচন প্রশ্নবিদ্ধ রয়ে গেছে, এখনো পর্যন্ত জবাব আসেনি, কারণ ডাকসুর যারা দায়িত্বশীল জায়গাতে আসছিল তাদের উচিত ছিল না যে তাদের এই দায়টা থেকে নিজেদেরকে মুক্ত করার উচিত তাদের ছিল না? তাদেরও তো সহযোগিতা করার দরকার ছিল আমাদেরকে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এরা যে চায় আপনারা এই স্বচ্ছ রিপোর্টগুলো প্রকাশ করেন, সেই জায়গাতেও তারা সহযোগিতা করেনি। সুতরাং যেটা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে সেটা নিয়ে আমি কোনো উত্তর প্রদান করতে চাই না। এবং তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা যেটা বলছেন, সেটা বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনাও ক্ষমতায় থেকে নানান ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে, নানান ধরনের ঋণগ্রস্ত করেছে এই বাংলাদেশকে বিশ্বের বুকে। সুতরাং নির্বাচন ওই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে আপনি একটা অবৈধ জিনিসকে বৈধ করে ফেলতে পারবেন না। কিন্তু যেগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে আপনি সলভ করে ফেলতে পারবেন। আগামীর যে ডাকসুর নির্বাচন, সামনেও তো নিশ্চয়ই ডাকসুর নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আপনারা জয়ী হন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই কাজগুলো পরে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা কাজের ক্ষেত্রে, এরকম মনে করেন কিনা? কেন? ধরেন এখন যে কাজগুলো হয়েছে আপনাদের তখন তার চাইতে আরো বেশি করতে হবে, সেটাকে আরো চ্যালেঞ্জ হিসাবে নেওয়া হবে কিনা বা মানসিক চাপ তৈরি করবে কিনা? দেখেন, এখানে মানসিক চাপের এখানে কিছু নাই। দায়িত্ব, আমি মানে যতটুকু বুঝি, রাজনীতি ক্ষমতা চর্চার ফ্যাশন না, রাজনীতি সির্ফ দায়িত্ব। আর এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রাজনৈতিক দায়িত্ব, যে দায়িত্বের ওপরে এই পৃথিবীতে আর কোনো দায়িত্ব হতে পারে না। আপনি একজন রাজনীতিবিদ, দূর থেকে মনে হয় সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কিন্তু আমি যেটা উপলব্ধি করি, একজন রাজনীতিবিদ এই দুনিয়ার সবচাইতে দুঃখী মানুষ, এবং সবচেয়ে হচ্ছে যে কঠিন পরিস্থিতিটাকে তাকে থাকতে হয়, এবং তার কঠিন পরিস্থিতিতে যখন মানে হচ্ছে যে তার এই কঠিন পরিস্থিতিগুলোতে মাঝে মাঝে বন্ধু খুঁজে পাওয়া মুশকিল, নিজের কষ্ট অন্যের সাথে শেয়ার করা কঠিন হয়ে দাঁড়ায়। একজন রাজনীতিবিদের কষ্ট শেয়ার করার মতো কোনো জায়গাটা তার থাকে না। এবং এই যে আমরা বিগত সময় দুঃসময় আমরা যারা পার করে আসছি, বিশ্বাস করবেন আমি কারোর সাথে এগুলোর গল্প করি না, কারণ এগুলোর মর্ম কেউ বুঝতে পারবে না। এই গল্পগুলো আমি তার সাথেই করি যার সাথে আমরা একসাথে মিছিল করেছি, এবং সে ছাড়া আমাকে কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা এই কারণে রাজনীতিবিদদেরকে আমাদের টকশোতে বেশি ডাকি, যেন এখানে কথা বলে তাদের মন হালকা হয়। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবিদুল ইসলাম খান, ছোট্ট কয়েকটি প্রশ্ন করতে চাই। ক্যাম্পাস নিরাপদ না টেন্স? নিরাপদ। ডাকসু ছাত্র স্বার্থ না পাওয়ার পলিটিক্স? অবশ্যই ছাত্র স্বার্থ। ভিসি নিয়োগ মেধা না রাজনৈতিক বিবেচনা? অবশ্যই মেধা এবং যার নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি রাখে, যিনি কন্ট্রোলিং পাওয়ার, যিনি এই ইনস্টিটিউশনকে কন্ট্রোল করতে পারবেন। সহাবস্থান বাস্তব না স্লোগান? অবশ্যই বাস্তব, যেহেতু আমি এটাকে বাস্তবভাবে চিন্তা করি। ছাত্র রাজনীতি সংস্কার না পুনরাবৃত্তি? যেই ছাত্র লীগের রাজনীতিটা ছাত্র রাজনীতি না, ছাত্রলীগের রাজনীতি ছাত্র রাজনীতি না, সেখান থেকে বেরিয়ে এসে নতুন ছাত্র রাজনীতির সংস্কৃতি প্রচলন। একদম আমরা আলোচনার শেষ প্রশ্নটি করতে চাই। আবিদুল ইসলাম খান ছাত্র রাজনীতি করছেন, ভবিষ্যতে আপনি রাজনীতিতে আপনাকে কোথায় দেখতে চান?
পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যায় সেই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে। অনেক ধন্যবাদ আবিদুল ইসলাম খান, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং রাজনীতিতে নিশ্চয়ই আপনাকে আমরা পরবর্তীতে জনগণের পাশে পাবো, রাষ্ট্রের পাশে পাবো, এই আকাঙ্ক্ষাই থাকবে। আবিদুল ইসলাম খানরা যদি ফ্যাসিজমের রাজনীতিতে আবার ঢুকে যায়, নিশ্চয়ই আমরাও সেদিন সমালোচনা করব, সেই সুযোগ নিশ্চয়ই সাংবাদিকরা পাবে। সেই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ, মানে সেই সমালোচনা করার সুযোগটাই আমরা রাখবো না, মানে আপনি এমন কাজ করবেন আমরা যে ফ্যাসিস্ট fascist হব হবেন না, না। সেটাই। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। এবং এটাও বলতে চাই, ওই মাঝখানের অংশ যেন না কাটে সেই আশাও আচ্ছা, করতে এটা চাই। যদি আবার ফেসবুকে দিয়ে যায় তাহলে মনে হবে যে প্রশ্নের উত্তরে সে এইভাবে বলেছে। অনেক ধন্যবাদ। Thank you. দর্শক, এই ছিল আজকের দ্য হট সিট। আগামী বৃহস্পতিবার আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।